হোক না মেঘের কোলে লুকিয়ে থাকা রোদের হাসি মাখানো একটা দিন, কিংবা কোনো এক ঝড়ো ঝড়ো মুখর বাদরের দিন। দিন যেমনই হোক না কেন, বাঙালির জীবনে মনে প্রাণে রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন প্রতিটি দিনে। তাই আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে জশ্ন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর খাই দায় বেড়াতে যায় অনুষ্ঠান একটু অন্যরকম। আজ আপনাদের জন্য রইল রবীন্দ্রনাথের হাওয়া বদল। এই ঋতুর পালা বদলের কথা বলতে বলতে মনে পড়ে যায় রবীন্দ্রনাথের হাওয়া বদলের কথা। এক ধরনের ঋতু থেকে তিনি মাঝে মাঝেই চলে যেতেন অন্য ঋতুর স্বাদ নিতে। তখনকার সময়ে কালিম্পং, দার্জিলিং, শিলং কিংবা দীঘা ছিল হাওয়া বদলের উত্তম স্থান। রবীন্দ্রনাথ ঠাকুর শৈশব থেকে বার্ধক্য অবধি বিভিন্ন পর্যায়ে হাওয়া বদলে গিয়েছেন। তার বিভিন্ন লেখা ও চিঠিপত্রে আমরা হাওয়া বদলের কথা পাই। তার লেখা চিঠিপত্র চতুর্থ খণ্ডে তিনি মীরুকে লিখেছেন, অনেকদিন পরে তোর চিঠি পেয়ে খুশি হলুম। এখানে হাওয়া বদল হয়েছে সন্দেহ নেই, কিন্তু তার ফল আনন্দজনক হয়নি। আমি রোগে পড়েছিলুম, সেরেছি। 3 বার জ্বর হলো, ডাক্তার ভাবছে কৃমি। যাই হোক, হাওয়া বদল না করলে এর চেয়ে বিশেষ খারাপ হতো না। শান্তিনিকেতনে ঝড় বৃষ্টি থেকে থেকে হচ্ছে শুনে বদল ভাঙতে ইচ্ছে করছে। নুটু কি জয়পুরে চলে গেল? এই প্রচন্ড গরমে সেখানে ওর কি উপকার হবে? হাওয়া বদল হবে, অর্থাৎ সহনীয় হাওয়া থেকে অসহনীয় হাওয়ার বদল। তাকে কেন উইন্টারে নিয়ে গেলি না? সেখানে সমুদ্রের হাওয়ায় নিশ্চয়ই ওর উপকার হতো। জ্যৈষ্ঠী মাসে রাজপুতানার মরুভূমিতে বেড়াতে যাওয়ার মধ্যে অরিজিনালিটি আছে। এখানে দিলু কমলুর লাবান খুব সরগরম রেখেছে, চেষ্টা করছে একদল ছেলে নিয়ে চিরকুমার সভা করবে। উপাদেয় হবে বলে বোধ হচ্ছে না। ইতি বাবা, 5 জ্যৈষ্ঠ 1334। রবীন্দ্রনাথ ভ্রমণ প্রিয় ছিলেন। নিজের দেশে তো বটেই, 5টি মহাদেশের অনেক দেশ ভ্রমণ করেছেন। নিজের স্বাস্থ্য নিয়েও তিনি গর্ববোধ করতেন। তার লেখা বিভিন্ন চিঠিতে এর সত্যতা পাওয়া যায়। কিন্তু শৈশবে তিনি যেসব রোগে আক্রান্ত হয়েছেন, ওষুধ খেয়েছেন, এমনকি এই কারণে হাওয়া বদল করেছেন, সেসব কথা তিনি ব্যক্তিগত চিঠিপত্র ছাড়া কোথাও উল্লেখ করেননি। তবে রবীন্দ্র জীবনীতে উল্লেখ আছে, বাল্য ও কৈশোরের নিরোগ স্বাস্থ্য নিয়ে কবি বহুবার বহু জায়গায় গর্ব প্রকাশ করেছেন। 1876 সালে রবীন্দ্রনাথের বয়স তখন 15। এর আগের বছর কবি মাতৃহারা হন। তিনি শিলাইদহে আসেন। সে সময় কলকাতা থেকে ডাকযোগে তার কাছে ওষুধ পাঠানো হয়। ক্যাশবুক থেকে আরও জানা যায়, ভাদ্র মাসে ব্রজেন্দ্রনাথ রায়, রবীন্দ্রনাথের মামা, এবং রবিবাবুর চিকিৎসার জন্য ওষুধ ও ঘিয়ের দাম কবিরাজকে দেওয়া হয়েছিল। তখন একটি খল, ওষুধ পেশনের পাত্র বিশেষ কেনা হয় কবির চিকিৎসার জন্য। একবার রবীন্দ্রনাথ দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলেন। ঠাকুর বাড়িতে খবর এলো তিনি অসুস্থ। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে কলকাতা থেকে ডাক্তার পাঠাতে হয়েছিল তাকে নিয়ে আসার জন্য। কবি কলকাতায় ফিরে শচীন্দ্র মজুমদারকে লেখেন, আমি প্রায় 1 মাস কাল দার্জিলিংয়ে কাটিয়ে এলুম। আমার কোমরে বাত হয়ে কিছুকাল শয্যাগত হয়ে পড়েছিল, এখনো ভালো করে সারেনি। তবে এখন বিছানা থেকে উঠে বসেছি, কিন্তু বেশিক্ষণ চৌকিতে বসে থাকতে পারি না। পা টনটন করে। আমার কোমর ছাড়া পৃথিবীতে আর সমস্ত মঙ্গল। আমার স্ত্রী কন্যা কলকাতায়, আর দার্জিলিংয়ে আমি ঘরে বসে বিরহ ভোগ করছি। কিন্তু বিরহের চেয়ে কোমরের বাতটা বেশি গুরুতর বোধ হচ্ছে।
কবিরা যাই বলুন, আমি এবার টের পেয়েছি বাতের কাছে বিরহ লাগে না। 1903 সালের 17 মার্চ কবি হাজারিবাগ বেড়াতে গিয়ে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হন। সে সময় তিনি এক চিঠিতে লেখেন, এখানে এসে জ্বরে পড়েছি, যত শীঘ্র পারি ঝেড়ে উঠবার চেষ্টায় আছি, কিন্তু আপাতত অনেকগুলো লেপ কম্বল আমাকে বিছানার সঙ্গে বেঁধে রেখেছে। রোগ ব্যাধি নিয়ে তিনি কম হাস্যরস করেননি। রবীন্দ্রনাথ তার পলাতকা কাব্যগ্রন্থের ফাঁকি কবিতায় লিখেছেন, বিনুর বয়স 23 তখন, রোগে ধরল তারে, ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হলো বড়, নানা ছাপের জমল শিশি, নানা মাপের কৌটো হলো জড়ো, বছর দেড়েক চিকিৎসাতে করলে যখন অস্থি জড়ো জড়ো, তখন বললে হাওয়া বদল করো। এই সুযোগে বিনু এবার চাপল প্রথম রেলের গাড়ি, বিয়ের পরে ছাড়ল প্রথম শ্বশুর বাড়ি। 1903 সালের ডিসেম্বরে কবি শিলাইদহে আসেন। এখান থেকে বন্ধু প্রিয়নাথ সেনকে লেখেন, কিছুদিন অজ্ঞাতবাসের জন্য মনটা উৎসুক হয়ে আছে, তাই সমস্ত কর্মের জাল কাটিয়া পদ্মায় ভাসিয়া পড়িয়াছি। শুধু কি রবীন্দ্রনাথ হাওয়া বদলের কথা লিখেছেন, নাকি ব্যস্ত জীবন থেকে খানিকটা অবসর খুঁজেছেন, তাই পালিয়েছেন কলকাতা ছেড়ে? তিনি বিজয়চন্দ্র মজুমদারকে লেখেন, আবার আমি পলাতক, সম্প্রতি আমি পদ্মা নদীর ওপর বোটে বিশ্রাম এবং স্বাস্থ্যের প্রত্যাশায় আসিয়াছি। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে হাওয়া বদল করতে গঙ্গার ধারে অবস্থিত একটি বাগান বাড়িতে যেতেন। শ্রীরামপুরের কাছে চাপদানিতে ঠাকুর বাড়ির একটি নিজস্ব বাগান বাড়ি ছিল। জ্যোতিরিন্দ্র বিভিন্ন সময়ে সস্ত্রীক সেই বাগান বাড়িতে অবস্থান করেছেন। প্রথম দিকে রবীন্দ্রনাথকেও তিনি সঙ্গে নিয়েছেন। অর্থাৎ দাদার সঙ্গে কবি বিভিন্ন স্থানে হাওয়া বদলে গিয়েছেন। বাবার সঙ্গে গিয়েছেন হিমালয়ে। এই অবশ্য কবির ছেলেবেলার কথা। কবিগুরু যেসব স্থানে হাওয়া বদলে গেছেন, থেকেছেন যেসব বাড়িতে, সেগুলো তো এখন রবীন্দ্র স্মৃতি বিজড়িত দর্শনীয় স্থান হয়ে গেছে। সেই সব বাড়িতে বসে তিনি অসংখ্য কবিতা, গান লিখেছেন। অনেক বাড়ি লোকচক্ষুর আড়ালে ছিল দীর্ঘকাল। এখন সেই সব বাড়ি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। মৈত্রী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ স্নেহভাজন ছিলেন। তিনি মংপুতে থাকাকালীন রবীন্দ্রনাথ তাঁর আমন্ত্রণে 1938 সাল থেকে 1940 সালে 4 বার সেখানে বেড়াতে গিয়েছিলেন। সেই বাড়ির কথা আমরা জানি মৈত্রী দেবীর লেখা থেকে। আরও জানতে পারি কালিম্পংয়ের গৌরীপুর লজের কথা। কিন্তু লোকচক্ষুর আড়ালেই রয়ে গিয়েছে দার্জিলিং শহরের রবীন্দ্র স্মৃতি বিজড়িত বেশ কয়েকটি বাড়ি। সেই রকম একটি ক্যাসেলটন হাউস। জয়পুর রোডের জনবহুল এলাকায় সাদামাটা দোচালা বাড়ি। দার্জিলিং সরকারি কলেজের লেডিস হোস্টেল। চারপাশে অসংখ্য ইট কাঠ পাথরের জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে, সহজে চোখে পড়ে না। 1887 সালের অক্টোবরে দার্জিলিং যাত্রায় কবির সঙ্গে ছিলেন মৃণালিনী দেবী, বড়দিদি সৌদামিনী, নদিদি স্বর্ণকুমারী, তার 2 কন্যা হিরণময়ী ও সরলা। বেলা তখন একরত্তি। তাঁরা সদলে উঠলেন ক্যাসেলটন হাউসে। স্বর্ণকুমারী দেবীর বর্ণনায় এই বাড়ির একটি নাম আছে খুব মস্ত। লেফটেন্যান্ট গভর্নরের বাড়ি ছাড়া দার্জিলিংয়ে শুনতে পাই এত বড় বাড়ি আর নেই। সেই জন্য এর নাম হচ্ছে ক্যাসেলটন হাউস। বর্তমানে এই বাড়িটি ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ড ওয়ার্কার্সের হলিডে হোম। 1931 সালের মে মাসের শেষ দিকে কবি দার্জিলিংয়ে এসেছিলেন হাওয়া বদল করতে। জুলাইয়ের প্রায় প্রথম সপ্তাহ পর্যন্ত তাঁর ঠিকানা হয়ে উঠেছিল এই ক্যাসেলটন হাউস। দার্জিলিংয়ের এজেসি বোস রোড ধরে
যেতে ডান দিকের নিচে পাহাড়তলিতে রবীন্দ্র স্মৃতিধন্য সেই বাড়ি। এ বাড়িতে বসে কখনো লিখেছেন হিন্দু মুসলমান প্রবন্ধ, আবার কখনো বা বিচিত্রা পত্রিকার জন্য নতুন করে লিখতে বসেছেন রাজা নাটক সুদর্শনা নামে। জীবনের শেষ প্রান্তে এসে কবি নিভৃত বিশ্রামের জন্য বেছে নিয়েছিলেন কালিম্পং শৈলাবাস। গৌরীপুর ভবনটি অযত্ন অবহেলায় আজ পরিত্যক্ত ভুতুড়ে বাড়ির চেহারা নিয়েছে। 1938 সালের কবির ৭৮তম জন্মোৎসব পালিত হয়েছিল এই গৌরীপুর ভবনে। দ্বিতীয়বার আসেন 1940 সালের জুনে। অসুস্থ, বয়সের ভারে অশক্ত ছিল তার শরীর। জেদ করেই কালিম্পংয়ে চলে এসেছিলেন। গৌরীপুর ভবনে প্রবাস যাপনকালে কবি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তাকে দ্রুত পাহাড় থেকে নিচে নামিয়ে আনতে হয়েছিল। গৌরীপুর ভবন হয়ে রইল তার শেষ অবসরের ঠিকানা। জন্মদিন কবিতাটি ১৩৪৫ সালের ২৫শে বৈশাখ গৌরীপুর ভবনে বসে লেখেন কবিগুরু। এখানে বসে আরও কয়েকটি কবিতা লেখেন তিনি। কবিগুরু 1940-এর ২০শে সেপ্টেম্বর পুনরায় কালিম্পংয়ে যান। তার সরাসরি মংপুতে যাওয়ার কথা ছিল। মৈত্রী দেবীকে কথা দিয়েছিলেন। প্রতিমা দেবী ৩ সপ্তাহ আগে কালিম্পংয়ে যান। গৌরীপুর ভবনের ঘরগুলি সযত্নে সাজিয়ে রাখেন। সেইবার কবির অসুস্থ শরীর। চিকিৎসক নীলরতন সরকার ও বিধানচন্দ্র রায় কবিকে পাহাড়ে যেতে নিষেধ করেছিলেন। কবি শোনেননি। তখন কালিম্পংয়ে ভরা শরৎ, সোনারং ফুলের সুবাসে মনোরম পরিবেশ। ভোরে কবি আরামকেদারায় বসেছেন, ঘরের জানলা খোলা। তিনি কবিতা ও চিঠি লেখায় মগ্ন। তবে আনন্দের সময় যে শেষ হয়ে আসছে সেটা কারো অজানা ছিল না। সন্ধ্যা সমাগত, তাই ঘরে ফিরতেই হয়। ২৫ সেপ্টেম্বর কবি অসুস্থ হন। ওই সময় জন্মদিনে ১৪ সংখ্যক কবিতাটি শেষ রচনা করেন। কাজেই বোঝাই যায় বাঙালির হাওয়া বদলের নেশা থেকে বঙ্গশ্রেষ্ঠ রবি ঠাকুরও বাদ পড়েননি। আজকের এই বিশেষ পর্ব তবে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এই রকমই আরও অনুষ্ঠান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেল জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওকে। নমস্কার।